হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি সম্প্রতি রিলিজ হওয়া টাইম ট্রাভেল ফিকশন বাংলা ওয়েব সিরিজ কালপুরুষ নিয়ে। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক রাত্রে। ঢাকার ধানমন্ডি লেকে হাঁটতে গিয়ে 28 বছর বয়সী এক সুন্দরী তরুণী হত্যা হয়। পরদিন ভোর রাতে সেই মেয়েটির বিবস্ত্র লাশ প্রথমে দেখতে পায় দুইজন ইয়াবাখোর ছেলে এবং তারপরে সেখানে মসজিদের ইমাম লাশটিকে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। আর এই হত্যাকাণ্ডটি নিয়ে তখন দেশে বেশ আলোচনা শুরু হয়। পরে এই কেসের দায়িত্ব পায় এসআই মিরাজ। ইনভেস্টিগেশনে জানা যায় মেয়েটির নাম ফারিয়া এবং সে জিগাতলায় তার এক বান্ধবীর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকতো। এর পরের সিনে আমরা দেখতে পাই সেই ইয়াবাখোর দুইজন ছেলেকে পুলিশ থানা হাজতে নিয়ে এসেছে এবং তাদেরকে রিমান্ডে মারধর করে। কিন্তু তারা তখন পুলিশকে জানায় যে তারা নেশা করার জন্য ফয়েল পেপার খুঁজছিল। আর তখনই তারা সেখানে ফারিয়ার লাশ দেখতে পায়। মিরাজের ধারণাও যে এই দুজন ব্যক্তি ফারিয়াকে খুন করেনি, কেননা তারা যদি খুন করত তাহলে তারা পুলিশকে জানাতো না। তবে নেশাগ্রস্ত দুটি ছেলে পুলিশকে জানায় যে তারা লাশের পাশে লেকের মধ্যে অন্ধকারে কাউকে দেখেছিল, কিন্তু চেহারা দেখার আগেই সে লোকটি সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর সন্দেহভাজন সবাইকে পুলিশ থানায় ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এর মধ্যে মসজিদের ইমাম, ফারিয়ার বান্ধবী এবং তাদের বাসার কেয়ারটেকার। তাদের থেকে তেমন কিছুই জানা যায় না। ফারিয়ার বান্ধবী পুলিশকে জানায় যে ফারিয়ার বাবা মা ডিভোর্স ছিল, অর্থাৎ ফারিয়া একজন ব্রোকেন ফ্যামিলির মেয়ে। সে কোনো জবেই ঠিকভাবে সেটেল হতে পারছিল না। আর তার নিজের একটি এনজিওতে জব হওয়ার পরে সে নিজেও ফারিয়াকে কম সময় দিতে পারছিল। আর বাসার সিকিউরিটি গার্ড 2 মাস আগেই জয়েন করেছে, সেও ফারিয়া সম্পর্কে তেমন কিছুই জানে না। এর পরের সিনে আমরা দেখতে পাই মিরাজ তার বাড়িতে গিয়েছে এবং সেখানে তার স্ত্রী নোভাকেও দেখতে পাই। তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। দীর্ঘদিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। এরপর রাতে মিরাজ ম্যাচ কেনার জন্য নিচে নামলে তখন তার কাছে একটি ফোন আসে। ফোনটি করেছিল যশোর থেকে কোনো এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। সে বলে যে 1968 সালে সে এরকম মার্ডার কেস নিয়ে কাজ করেছিল, যেখানে মেয়েদেরকে গলা কেটে বিবস্ত্র করে রেখে দেওয়া হতো। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো তখন ফেরিতে কেউ একজন তাকে বলেছিল 2023 সালে এরকম আরেকটি মার্ডার হবে। আর যখন এই মার্ডারটি হবে তখন যেন সে মিরাজ নামের এসআই এর সাথে দেখা করে। মিরাজ অনেক বাস্তববাদী মানুষ, সে তার কথা মোটেও বিশ্বাস করে না। এর পরের সিনে আমরা দেখতে পাই ফারিয়ার লাশ পোস্টমর্টম করার পরে ডক্টর আসমা বলে যে ফারিয়ার 2 কান বরাবর চাকু দিয়ে কেটে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই হত্যাটি কোনো ঝোঁকের বশে করা হয়নি, বরং পূর্ব পরিকল্পিতভাবেই তা করা হয়েছে। আরেকটি ব্যাপার হলো ফারিয়ার শরীর বিবস্ত্র থাকলেও তাকে ধর্ষণ করা হয়নি, কিন্তু তার শরীরের উপরে 2 জন আলাদা মানুষের স্পার্ম পাওয়া গেছে। অর্থাৎ কোনো বিকৃত মস্তিষ্কের 2 জন মানুষ ফারিয়ার শরীরে এই কাজটি করেছে। তবে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো ফারিয়া তখন 2 মাসের প্রেগন্যান্ট ছিল। আর এই কথা শোনার পরে মিরাজ ফারিয়ার রুমমেট আনিকাকে আবারও থানাতে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন আনিকা জানায় রেফায়েত নামে একজন ধনী ম্যারিড পার্সনের সাথে ফারিয়ার রিলেশন ছিল। ফারিয়ার সকল খরচ রেফায়েতই দিত। যদি ফারিয়ার প্রেগনেন্ট হয়ে থাকে তবে তার জন্য রেফায়েতই দায়ী। এরপর মিরাজ সেই 2 জন নেশাখোর ব্যক্তিকে ছেড়ে দেয়, কেননা তারা পার্কে 3:30টার দিকে ঢুকেছিল। আর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী মার্ডার হয়েছে রাত 12টা থেকে 2টার মধ্যে। এরপর মিরাজ তার সহকারী এএসআই শফিককে নিয়ে রাফায়েতের বাড়িতে যায়, কিন্তু রেফায়েত তখন বাসায় ছিল না। সে ব্যবসায়ের কাজে ব্যাংককে ছিল। তার স্ত্রীর সাথে কথা বলে বোঝা যায় যে রেফায়েত এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটেও ভালো ছিল না। তার স্ত্রী শুধুমাত্র তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছে। এর পরের সিনে আমরা দেখতে পাই গভীর রাত্রে মিরাজের কাছে একটি ফোন আসে আর তাকে বলা হয় যে আগের রাত্রে মর্গে কেউ একজন ফারিয়ার লাশ বের করে এবং তার শরীরে ইনজেকশন দেয়। এই ঘটনাটি অনেক রহস্যজনক। মর্গে সিকিউরিটি কম থাকে, কেননা লাশের কাছে মানুষজন তেমন একটা আসে না বললেই চলে। কিন্তু এই ঘটনাটি অনেক রহস্যজনক, তাই পুলিশ এবার সেই লোকটিকে খুঁজে বের করার চেষ্টা করে। আর অবশেষে 8 দিন পরে পুলিশ সেই লোকটির সম্পর্কে জানতে পারে। লোকটির নাম শেহজাদ চৌধুরী, আর সে আরমানিটলাতে একটি পুরনো বাসায় থাকে। পেশায় একজন কবিরাজ বলা চলে। পুলিশ তার বাড়িতে রেড দিয়ে কিছু বইপত্র এবং কেমিক্যাল ইকুইপমেন্ট ছাড়া আর কিছুই পায়নি। শেহজাদ তখন খাবার নিয়ে রুমে
রুমে প্রবেশ করে আর তারপর মিরাজ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু শেহজাদ বলে সে ফারিয়া সম্পর্কে কিছুই জানে না। তবে তাকে মর্গের ছবি দেখালে সে বলে হয়তো আমি এখানে ছিলাম। তার কথাবার্তা অসংলগ্ন ছিল। সে বলে যে আমি এখনো পর্যন্ত এরকম কিছু করিনি, তবে ভবিষ্যতে করব কিনা সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় এবং যথেষ্ট প্রমাণ থাকায় পুলিশ তাকে থানাতে ধরে নিয়ে আসে। আর সেদিনই মিরাজের সাথে দেখা করতে আসে যশোর থেকে ফোন করা সেই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। সে তখন মিরাজকে বলে যে 60-এর দশকে যশোরে এরকম একটা সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছিল। সে মেয়েদেরকে গলা কেটে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে দিত। আর এরকম একটি ঘটনার পরে 1968 সালে কেউ একজন তাকে বলেছিল 2023 সালে এরকম আরেকটি ঘটনা ঘটবে, আর তখন এই কেসটি সলভ করবে মিরাজ নামের একজন পুলিশ অফিসার। আর তখন থেকেই সেই লোকটি 2023 সালের অপেক্ষায় ছিল। আর যখন সে এই ঘটনাটি জানতে পারে তখনই সে মিরাজকে ফোন করে। আর সে তখন মিরাজকে ওই লোকের বানানো স্ক্রেচ দেখায়, যেটা দেখে মিরাজ অবাক হয়ে যায়, কেননা সেই স্ক্রেচটি ছিল শেহজাদেরই। কিন্তু এখানে বিষয়টা হলো 1968 সালে শেহজাদ কিভাবে সেখানে উপস্থিত থাকতে পারে, কেননা তার বয়স এখন 35, সুতরাং 1968 সালে তার জন্মই হয়নি। এরপর মিরাজ শেহজাদের কাছে আসলে শেহজাদ তাকে বলে যে ফারিন যেদিন রাত্রে খুন হয় সেদিন রাত্রে সে পুরন ঢাকায় সারা রাত পুলিশের ভ্যানে আটকা ছিল। পরে মিরাজ সেই ডিউটিরত অফিসারের কাছে জানতে পারে যে শেহজাদকে সেদিন রাত্রে মদ্যপ অবস্থায় রাস্তায় পেয়ে পুলিশ তাকে ভ্যানে সারা রাত আটকে রাখে। সুতরাং ফারিন হত্যা মামলায় তাকে পুলিশ কোনোভাবেই সংযুক্ত করতে পারছে না। অন্যদিকে এএসআই শফিক শেহজাদের বাসার মালিকের সাথে কথা বলে। বাসার মালিক তাকে জানায় যে শেহজাদ অনেক বছর যাবতই এইখানে থাকে এবং সে কবিরাজির কাজ করে। এছাড়া শেহজাদ সম্পর্কে ডিটেলস কেউ বলতে পারে না। এর পরের সিনে আমরা দেখতে পাই ফারিয়ার প্রেমিক রেফায়েত দেশে ফিরেছে আর সে থানায় এসেছে দেখা করার জন্য। সে পুলিশকে জানায় ফারিয়ার সাথে তার একটি সম্পর্ক ছিল, আর সেই রাত্রেও ফারিয়া রেফায়েতকে ফোন করে দেখা করতে বলে, কিন্তু রেফায়েতের বাড়িতে পার্টি থাকার কারণে সে দেখা করতে পারেনি। তবে ফারিয়া যে প্রেগনেন্ট ছিল সে বিষয়ে রেফায়েত জানতো না। রেফায়েত ধনী ব্যবসায়ী হওয়ায় ওসি সাহেবের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পাই শেহজাদের থেকে কথা বের করার জন্য তাকে অনেক টর্চার করা হচ্ছিল, কিন্তু শেহজাদ তখন পর্যন্ত বলছিল ফারিয়াকে সে চেনে না এবং সে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত না। তবে মিরাজকে আলাদাভাবে ডেকে নিয়ে সে বলে যে এই কাজটি এতটা সহজ নয়। সে মুক্ত হওয়ার পরে সুযোগ পেলে মিরাজকে এই ব্যাপারে বলবে কিভাবে ভবিষ্যৎ থেকে অতীতে যাওয়া যায়। মিরাজ শেহজাদের এই সব কথা বিশ্বাস করে না, তার কাছে সব গাঁজাখুরি মনে হয়। এর পরের সাসপেক্ট ছিল ফারিয়াদের বাসার পুরনো কেয়ারটেকার হেলাল, কেননা সে 2 মাস আগে চাকরি ছেড়ে চলে যায়। আর অন্যদিকে ফারিয়াও ছিল 2 মাসের প্রেগনেন্ট। এরপর মিরাজ জানতে পারে চাকরি ছাড়ার পরে হেলাল একটি ম্যাচে উঠেছিল, আর তারপর সে ম্যাচে গিয়ে দেখতে পায় হেলাল সেখানে ছিল না। তবে তার রুম সার্চ করে বেশ কিছু ভালো ভালো বই এবং দামি পারফিউম দেখতে পায়, আর সেই সাথে ছিল দামি ব্র্যান্ডের সিগারেটও। হেলাল বেশ কিছু কবুতর পালতো। সে কবুতরগুলোকে ওইভাবে রেখেই উধাও হয়ে গিয়েছে, অর্থাৎ কোনো পূর্ব প্ল্যান ছাড়াই হেলাল নিরুদ্দেশ হয়েছে ফারিয়ার হত্যার কাণ্ডের রাত্রি থেকেই। আশেপাশের লোকজনের সাথে কথা বলে মিরাজ জানতে পারে ইদানিং হেলাল নিজে নিজেই বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতো। এর পরের সিনে আমরা দেখতে পাই মিরাজের স্ত্রী নোভা মিরাজকে নিয়ে হসপিটালে এসেছে মিরাজের স্পার্ম টেস্ট করার জন্য। আর তখনই মিরাজের কাছে ফোন আসে আর বলে যে ফারিয়ার শরীরে পাওয়া স্পার্মগুলো ঘটনাস্থলে থাকা কারোর সাথে ম্যাচ করছে না। এরপর সিন চেঞ্জ হয়, আর পরের দিন সকালে আমরা দেখতে পাই একটি জলাশয় থেকে পরিচ্ছন্নতা কর্মীরা একটি অর্ধগলা লাশ উদ্ধার করে। সেই লাশটি ছিল হেলালের। কেউ তাকে হত্যা করে একটি চেয়ারের সাথে বেঁধে পানিতে ফেলে রেখেছিল। সাসপেক্টের এরকম হত্যাকাণ্ডে মিরাজ মানসিকভাবে ভেঙে পড়ে, আর তাই সে প্রেসে সাংবাদিকদের সাথে বাজে বিহেভ করে। আর এই জন্য ওসি তাকে ডাকলে ওসির সাথেও তার কথা কাটাকাটি হয়, আর তারপরে ওসি তাকে সেই কেস থেকে ক্লোজ করে দেয় এবং কেসটি তখন তার সহকর্মী জাহাঙ্গীরকে দিয়ে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই মর্গ থেকে ফারিয়ার লাশ তার মা নিয়ে যায় এবং তা সৎকার করে ফেলে। আর সে যাদের ল্যাব থেকে নিয়ে আসা কেমিক্যালগুলো ফরেন্সিক রিপোর্টে
অস্বাভাবিক বলে কিছুই মনে হয় না। তারপর মিরাজ শেহজাদের ল্যাবে যায় আর সেখানে গিয়ে আগ্রহবশত একটি ওষুধ সে নিজেই খেয়ে ফেলে। আর ওষুধটি খাওয়ার পরে সে অদ্ভুত অনুভব করতে থাকে আর সাথে সাথে সে চলে যায় নিকট অতীত থেকে দূর অতীতে। সে তার ছোটবেলায় ফিরে যায় আর এরপরে সেখানে শেহজাদের বাসার কাজের মেয়েটি মিরাজের জ্ঞান ফেরায়। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই জাহাঙ্গীর ফারিয়ার কেস নিয়ে স্টাডি করছিল আর তখন সে জানতে পারে মিরাজ নতুন একটি ইউনিফর্মে রিকুইজিশন দিয়েছে। এর কারণ কি হতে পারে? মিরাজ ফ্যাট হয়ে যাওয়ার কারণে নাকি অন্য কোনো কারণ থাকতে পারে, এটা নিয়ে জাহাঙ্গীর ভাবছিল। অন্যদিকে মিরাজ শেহজাদের এমন ওষুধ খেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হওয়ায় শেহজাদের প্রতি সে ইন্টারেস্টেড হয়ে যায়। তাই সে মার খেয়ে অসুস্থ হয়ে যাওয়া শেহজাদের সাথে দেখা করতে যায় হসপিটালে। এরপর মিরাজ শেহজাদকে হসপিটাল থেকে নিয়ে বের হয় আর হসপিটাল থেকে বের হওয়ার পরেই শেহজাদ একটি বাড়ি যেতে চায়। তারপর শেহজাদ মিরাজকে বলতে থাকে, আমরা সাধারণত সময়কে সরলরেখার মতো মনে করি যা অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে যায়, কিন্তু শেহজাদের দৃষ্টিতে সময়ের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তেরই একটি অস্তিত্ব রয়েছে। আর সে কারণে মানুষ চাইলে বর্তমান থেকে অতীতে কিংবা ভবিষ্যতের সময়ে পরিভ্রমণ করতে পারে, কিন্তু যেহেতু আমাদের ব্রেন এটা নিজে নিজে করতে পারে না, তাই শেহজাদ এই জন্য একটি ওষুধ আবিষ্কার করেছে যা খাওয়ার পর ব্রেনের প্রতিবন্ধকতা দূর হয়ে যায় এবং ব্রেন আত্মাকে মুক্ত করে দেয়। আর তখন আত্মা সময়ের পরিভ্রমণ করে অতীত কিংবা ভবিষ্যতের শরীরে পৌঁছাতে পারে। তবে শেহজাদ এখন পর্যন্ত শুধুমাত্র অতীতে যাওয়ার ঔষধ আবিষ্কার করতে পেরেছে, যা মিরাজ ইতিমধ্যে খেয়ে ফেলেছে আর অতীতে পরিভ্রমণও করে ফেলেছে। এইসব শুনে মিরাজ সিদ্ধান্ত নেয় যে সে অতীতে ভ্রমণ করবে এবং ফারিয়া যেদিন হত্যা হয়েছে সেই সময়টিতে সে পৌঁছাতে চায়। তখন শেহজাদ মিরাজকে বলে যে সে কোনো নির্দিষ্ট সময়ে পাঠাতে পারবে না, কেননা হাজার হাজার স্মৃতির মধ্যে থেকে সে যে কোনো স্মৃতির মধ্যে ঢুকে যেতে পারে। তবে একটি উপায় রয়েছে, আর তা হলো ঘটনার দিন রাত্রে যে ব্যক্তি মারা গেছে তার শরীরের রক্ত যদি মিরাজের শরীরে পুশ করা যায় তাহলেই কেবল সেই দিনে যাওয়া সম্ভব, কেননা মানুষ মারা গেলে তার ব্রেন অফ হয়ে যায়। অর্থাৎ এখন মিরাজের ফারিয়ার হত্যার দিনের অতীতে যেতে গেলে তার প্রয়োজন ফারিয়ার শরীরের রক্ত, কিন্তু ফারিয়ার মা ইতিমধ্যে ফারিয়াকে মর্গ থেকে নিয়ে গেছে এবং তার দেহ সৎকারও করে ফেলেছে। তবে এখন আরেকটি উপায় রয়েছে, আর তা হলো ফারিয়ার লাশ যে কয়দিন মর্গে ছিল এই কয়দিনের মধ্যে মারা যাওয়া কোনো ব্যক্তি বা প্রাণীর শরীরের রক্ত। এরপর মিরাজ বুদ্ধি করে ফারিয়ার লাশ মর্গে থাকার সময়কালে মারা যাওয়া শেহজাদের একটি গিনিপিকের লাশ থেকে তার রক্ত সংগ্রহ করে। এরপর শেহজাদ সেই ব্লাড স্যাম্পল দিয়ে একটি বিশেষ ধরনের মেডিসিন বানায় আর তারপর মিরাজকে নিয়ে যায় তার একটি গোপন ল্যাবরেটরিতে। আর সেই ল্যাবরেটরিতে যাওয়ার পরে শেহজাদ মিরাজের ঘাড়ে সেই ইঞ্জেকশনটি পুশ করে দেয় আর তারপর মিরাজ চলে যায় সেই দিনটাতে যেদিন ইঁদুরটি মারা গিয়েছে, অর্থাৎ যেদিনে যশোরের সেই অবসরপ্রাপ্ত অফিসার মিরাজকে ফোন দিয়েছিল। আর তারপর মিরাজ এবং শেহজাদ মর্গে চলে আসে। মর্গে আসার পর মিরাজ শেহজাদকে মর্গের চাবি দিয়ে দেয় আর শেহজাদ গিয়ে সেখান থেকে ফারিয়ার লাশের ব্লাড স্যাম্পল নিয়ে আসে। আর এই কারণেই সিসিটিভি ক্যামেরাতে শুধুমাত্র শেহজাদকেই দেখা গিয়েছে, যদিও কাজটি তারা দুজন মিলেই করেছিল, কিন্তু ভিতরে শুধুমাত্র শেহজাদ যাওয়ার কারণে সিসি ক্যামেরায় শুধু তাকেই দেখা যায়। আর শেহজাদ এখনো পুলিশকে কিছুই বলতে পারে না, কারণ তখন পর্যন্ত তারা টাইম ট্রাভেল করে অতীতে পৌঁছায়নি। আর অন্যদিকে আমরা দেখতে পাই জাহাঙ্গীর হসপিটালে গিয়ে জানতে পারে মিরাজ শেহজাদকে নিয়ে বের হয়ে গেছে। আর এটা শুনে সে তার ফোর্স রেডি করে গাড়ি নিয়ে শেহজাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। মিরাজ ব্লাড স্যাম্পলটি একটি গাছের গুড়ির নিচে লুকিয়ে ফেলে আর তারপর তারা বর্তমানে চলে আসে। এরপর মিরাজ তার সহকারী শফিককে দিয়ে সেই গাছের গুড়ির নিচ থেকে ব্লাড স্যাম্পলটি আনিয়ে নেয় আর তারপর শেহজাদ সেই ব্লাড স্যাম্পল দিয়ে মেডিসিন বানানো শুরু করে। আসলে মিরাজ চাচ্ছিল সে টাইম ট্রাভেল করে ফারিয়ার মৃত্যুদিনে পৌঁছিয়ে ফারিয়ার হত্যাটি আটকিয়ে দিবে, কিন্তু তখন শেহজাদ তাকে বলে যে সে অতীতে যেতে পারবে ঠিকই, কিন্তু অতীতের কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না, কেননা মানুষের ভাগ্য নির্ধারিত। এরপর তাদের টাইম ট্রাভেলের প্রক্রিয়াটি শুরু হয় আর তারপরে মিরাজ চলে যায় অতীতে ফারিয়ার হত্যার রাত্রিতে। সেদিন ফারিয়া জানতে পারে সে 2 মাসে প্রেগনেন্ট আর তাই সে এই খবরটি জানানোর জন্য রেফায়েতকে ফোন করিয়ে ডাকে আর ধানমন্ডির লেকের অপেক্ষা করতে থাকে, কিন্তু রেফায়েত সেদিন আর আসে না। মিরাজও সেই হত্যার স্পটের দিকে
দিকে এগিয়ে যেতে শুরু করে এবং সেখানে গিয়ে সে ফারিয়াকে ডাকতে শুরু করে, কিন্তু ফারিয়া তার কথা শুনতে পায় না। আর এর কিছুক্ষণ পরেই গামছা দিয়ে মুখ ঢেকে পিছন থেকে কেউ একজন এসে ফারিয়ার গলা কেটে তাকে হত্যা করে। আর এরপরে সে ফারিয়াকে বিবস্ত্র করে। মিরাজ অনেক চেষ্টা করার পরেও তার শরীর সে নড়াতে পারে না, কিন্তু লোকটি যখন ফারিয়াকে বিবস্ত্র করে তার উপরে বসে হস্তমৈথুন করছিল তখন মিরাজ তার কাছে যেতে পারে এবং গিয়ে তার মুখ খুলে ফেলে এবং দেখতে পারে যে ফারিয়ার হত্যাকারী আর কেউ নয় বরং তাদের বাসায় কাজ করা আগের কেয়ারটেকার হেলাল। এরপর হেলাল মিরাজকে বলতে থাকে হেলাল ফারিয়ার বাসাতে কেয়ারটেকারের জব করত, আর তখন সে ফারিয়ার জন্য বিভিন্ন কিছু এনে দিত দোকান থেকে, যেমন সিগারেট আর আনুষঙ্গিক যা যা প্রয়োজন হয় সবকিছু এনে দিত। ফারিয়া বাসার যে কাপড়টা পরতো সেটা পরেই হেলালের সামনে আসতো এবং হেলালের সাথে হেসে হেসে কথা বলতো। হেলাল এটাকে পজিটিভ সাইন মনে করত, আর এই জন্য সে ভালো ভালো বই এবং দামি পারফিউম আর দামি ব্র্যান্ডের সিগারেট খেয়ে ফারিয়াকে ইমপ্রেস করার চেষ্টা করত। কিন্তু পরে সে জানতে পারে যে রেফায়েতের সাথে ফারিয়ার সম্পর্ক রয়েছে, আর মাঝে মাঝে রেফায়েত ফারিয়ার বাসায় আসার আগে হেলালকে দিয়ে ফারিয়া জন্ম নিরোধক পিলও নিয়ে আসাতো, অর্থাৎ ফারিয়ার সকল সিক্রেট বিষয় হেলাল জানতো। তবে হেলালের একটি আশা ছিল যে রেফায়েত যখন ফারিয়াকে ছেড়ে দিবে তখন সে ফারিয়াকে পাওয়ার জন্য একটু ট্রাই করবে, আর এই জন্য ভালো চাকরি পাওয়ার আশায় সে এই চাকরিটি ছেড়ে অন্য জায়গায় চেষ্টা করতে থাকে। কিন্তু চাকরি ছাড়ার পরেও ফারিয়া তাকে মাঝে মাঝে ডেকে পাঠাতো জন্ম নিরোধক পিল আনার জন্য, কেননা এই সিক্রেটটা শুধুমাত্র হেলালই জানতো। কিন্তু যখন হেলাল জানতে পারে ফারিয়া 2 মাসের প্রেগনেন্ট তখন সে ফারিয়ার প্রতি তীব্র ঘৃণা অনুভব করে, আর তাই সে প্ল্যান করে রেফায়েত এবং ফারিয়া দুজনকে হত্যা করতে। কিন্তু রেফায়েত আজকে না আসায় সে শুধুমাত্র ফারিয়াকেই হত্যা করেছে। এই সব কথা স্বীকার করার পরে সে মিরাজের গলায় ছুরি ধরে। মিরাজ মোটা হওয়াতে সে নিজেকে ছুটাতে পারে না। এরপর হেলাল মিরাজকে ভয় দেখিয়ে ফারিয়ার শরীরের উপরে হস্তমৈথুন করতে বলে। মিরাজের ফ্যান্টাসি থেকেই হোক অথবা হেলালের ভয়ে হোক মিরাজ সেখানে হস্তমৈথুন করে এবং আমরা ফারিয়ার শরীরে যে দুইজনের স্পার্ম স্যাম্পল পেয়েছিলাম তা একজন হেলালের এবং অপরটি মিরাজের। এরপর মিরাজ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই সে হেলালের উপরে আক্রমণ করে বসে আর হেলালের মাথা রাস্তায় আঘাত করে হেলালকে হত্যা করে। আর হেলালের মোবাইল, জামা কাপড় আর আনুষঙ্গিক জিনিসপত্র একটি কাপড়ে পেঁচিয়ে একটি উঁচু জায়গায় তা লুকিয়ে ফেলে, আর হেলালের লাশ একটি চেয়ারের সাথে বেঁধে তা পানিতে ফেলে দেয়। আর এই ঘটনায় তার ইউনিফর্মে রক্তের দাগ লেগে যায়, যে কারণে পরবর্তীতে তাকে আমরা আর ইউনিফর্মে দেখিনি আর নতুন একটি ইউনিফর্মের রিকুইজিশনও দেয়। এরই মধ্যে এএসআই জাহাঙ্গীর তার লোকজন নিয়ে শেহজাদের বাসায় চলে আসে। তখন এএসআই শফিক তার কথার মারপ্যাচে তাদেরকে এড়িয়ে যেতে চেষ্টা করে, কিন্তু জাহাঙ্গীর শফিকের কথা না শুনে সে শেহজাদের গোপন ল্যাবরেটরিতে চলে যায়। তখনও মিরাজ এবং শেহজাদ ঘুমাচ্ছিল। জাহাঙ্গীরকে দেখে শেহজাদের কাজের মেয়ে পরি শেহজাদকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তখন শেহজাদ জাহাঙ্গীরকে দেখে বুঝতে পারে যে তাদের বাঁচার একমাত্র উপায় হলো জাহাঙ্গীরকে অ্যাটাক করা, তাই তার হাতে থাকা ইঞ্জেকশন দিয়ে সে জাহাঙ্গীরকে অ্যাটাক করে, আর এতে জাহাঙ্গীর দুর্বল হয়ে যায়। এরপর মিরাজ যখন টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে আসে তখন সে নিজেকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর জাহাঙ্গীরকে হেলালের সেই জিনিসপত্রগুলোর কথা বলে। আর তারপর জাহাঙ্গীর সেই জায়গায় গিয়ে হেলালের মোবাইল, চাকু, জামা কাপড় সবকিছু উদ্ধার করে। আর এতে স্পষ্ট হয় যে ফারিয়ার হত্যাকারী আর কেউ নয় বরং হেলাল। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায়, তাহলে হেলালকে হত্যা করলো কে? প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে জেনেই গেছেন আসলে হেলালের হত্যাকারীকে। কিন্তু হেলাল যেহেতু নিচু স্তরের মানুষ ছিল এবং পাশাপাশি ফারিয়ার হত্যাকারী ছিল, তাই হেলালের হত্যাকারীর বিষয় নিয়ে মিডিয়া তেমন একটা ফোকাস করে না। মিরাজ শেহজাদের এই আবিষ্কারে অনেক ইমপ্রেস হয়ে যায় আর সে শেহজাদকে বলে এটা প্রকাশ করার জন্য, কিন্তু শেহজাদ এতে রাজি হয় না, বরং সে মিরাজকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে টাইম ট্রাভেল করে হেলালকে হত্যা করলে? কেননা টাইম ট্রাভেল করে তো কোনো কিছু চেঞ্জ করা যায় না, শুধুমাত্র তোমার ঘটনাটি দেখার কথা ছিল। আসলে হতে পারে টাইম ট্রাভেল করে নয় বরং ঘটনাস্থলেই মিরাজ উপস্থিত ছিল এবং সেদিনই সে হেলালকে হত্যা করেছে, আর সেই কারণে
তার ব্লাড মিরাজের ইউনিফর্মে লেগে গিয়েছে, এই জন্যই সে নতুন একটি ইউনিফর্মের রিকুইজিশনও দিয়েছে। আর সেই রাত্রে বাসায় বা থানায় কোথাও মিরাজকে দেখা যায়নি। প্রকৃতপক্ষে মিরাজ ট্রমাতে ছিল, কিন্তু সে জানতো ফারিয়ার হত্যাকারীকে, আর এই জন্যই সে ফারিয়ার বয়ফ্রেন্ড বা তার বাসার সিকিউরিটি গার্ড অথবা শেহজাদকে সন্দেহ করেনি। এমনকি ইয়াবাখর দুজনকে গ্রেপ্তার করলেও পরে তাদের ছেড়ে দিয়েছে। আসলে মিরাজ অতীতে গিয়ে শিওর হতে চাচ্ছিল সত্যি সেই ঘটনাটি ঘটেছিল কিনা, আর এই জন্য সে শেহজাদের আবিষ্কারের প্রকাশ নিয়েও চেপে যায়। আর সিরিজটি একটি প্রশ্ন রেখে সমাপ্ত হয়, কারণ যশোরের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বলেছিল সে 1968 সালে কেউ একজন তাকে 2023 সালের ঘটনার কথা বলেছিল। তাহলে কি শেহজাদ পরবর্তীতে ভবিষ্যতেও টাইম ট্রাভেল করতে পারবে, বা সে কি নতুন এমন কিছু আবিষ্কার করতে পারবে যা দিয়ে সে অতীতকেও চেঞ্জ করতে পারবে? এজন্য আমাদেরকে সিজন 2 না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।